রায়প্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অসংখ্য ভালোবাসা এবং আশীর্বাদ এবং আমার বন্ধুস্থানীয়দের ভালোবাসা, পাশাপাশি আমার যারা জুনিয়র, যারা আমার ছাত্র দল, যাদের আজ জন্যই এই ধরনের একটা চ্যানেলের ভাবনা চিন্তা করা বা এইভাবে আজকে পড়ানোর বা এইভাবে পাশে থাকার একটা চেষ্টা, তাদের সকলকে আজকে অনেক অনেক অভিনন্দন। এই কারণে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, এই কারণে কারণ আপনাদের বা তোমাদের বা আমার বন্ধুস্থানীয় যারা তোদের সৌজন্যে আজ আমাদের এই ইউটিউব চ্যানেল 1K অ্যাচিভ করেছে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার আমরা অ্যাচিভ করেছি। এর জন্য সকলকে আবারও আমার তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন। এবং আজ আরেকটা বিশেষ দিনে আমরা ভিডিওটি বানাচ্ছি এবং যে ভিডিও টপিকটি আমি চুজ করেছি সেটা পার্টিকুলারলি কাদের জন্য সেটা আমি আমার ইউটিউব কমিউনিটিতে বলেছি। Those students who are preparing for NEET, paramedical or nurses, those are the students, those are the frontline warriors during this COVID time, during this very pandemic time. এই সময়ে যারা ডাক্তার হচ্ছ, যারা প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে আছো, যারা নার্সিং ডিপার্টমেন্টে আছো, যে সমস্ত তরুণ তরুণী, পাশাপাশি আমার সিনিয়র মোস্ট রেসপেক্টেড বিভিন্ন ডক্টরস যারা আছেন, যারা আপনারা যাদের কর্মপ্রচেষ্টা দিয়ে আমাদেরকে সুস্থ জীবন দিচ্ছেন, লাইফ দিচ্ছেন, তার একটা ছোট্ট ইউনিট সেল, সেটাকে আমরা পড়াতে চলেছি। আজ ডক্টরস ডেতে এই টপিকটি আমি সেই সমস্ত আগামী প্রজন্মের ডাক্তারদের জন্য বা নার্সদের জন্য বা প্যারামেডিক্যাল ওই সমস্ত স্টাফদের জন্য বা অগণিত স্টুডেন্টসদের জন্য যারা এই ধরনের পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করছো, তাদের জন্য আমি এটা আজকের এই ভিডিওটি। ওকে, তো দেখো, এটা আমরা একদম স্ন্যাপশট আকারে, একদম ক্র্যাশ কোর্সের মতো করে, যেহেতু আমাদের এই কোভিড টাইমে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বোর্ড, ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা অন্যান্য স্টেটের বিভিন্ন বোর্ড, সিবিএসই বা আইসিএসসি বোর্ড বলো, তারা এক্সাম ক্যান্সেল করেছে। আমরা হতে পারে, আমরা আশা করছি যে আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে, এইচএস বা মাধ্যমিক ছাড়াও যেগুলো ক্যান্সেল হয়েছে, তারপরে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে যেমন নিট, ডব্লিউবিজেই বা জেন পাস, এই সমস্ত পরীক্ষাগুলো হবে আমরা আশা করছি। তার জন্যই আমাদের খুব ছোট্ট টাইম আছে, ছোট্ট টাইমে আমাদের প্রিপারেশন নেওয়ার অনেক কিছু আছে। সেই লক্ষ্যে, ভালো মার্কস পাওয়ার লক্ষ্যে, ভালো জায়গায় চান্স পাওয়ার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের জন্য। তোমরা পাশে থেকো, তোমরা এনজয় করো আজকের এই ক্লাসটি। তো দেখো, তোমাদের ভালো মন্দ সবকিছুই আমাকে জানাবে, যাতে আমি আরো নতুন ভাবে তোমাদের কাছে নতুন কিছু ক্লাস নিয়ে আসতে পারি। আজকে আমরা পড়াচ্ছি সেল। আমি আবারও বলেছি, সেল, ইউ অল নো দ্যাট হুইচ ইজ দ্য ইউনিট অফ লাইফ। তাই লাইফ যাদের জন্য আজ সুন্দর, যাদের সেবায় আজ লাইফ আমরা এখনো লিড করতে পারছি সুস্থভাবে, তাদের জন্য, সেই সমস্ত ডক্টরদের জন্য আজকে এই ক্লাস। তো সেল, দ্য ইউনিট অফ লাইফ। সুতরাং এই লাইন থেকে আমি আর একটা জিনিস বলতেই পারি। ওকে, দেখো, এই লাইন থেকে আমি আর কি ভাবতে পারি, লাইফ ক্যান নট বি পসিবল উইদাউট দ্য মিনিমাম কনফিগারেশন সেল অফ সেল। আমরা বলতে পারি না, দেখো, ইউনিট অফ লাইফ, তাহলে লাইফ সম্ভব নয় বা লিভিং অর্গানিজম সম্ভব নয় একটিমাত্র, অ্যাটলিস্ট একটিমাত্র সেলুলার কনফিগারেশন ছাড়া। ওকে, বহুকোষী হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম লেভেলে একটা সেল অন্তত হতেই হবে, ঠিক কি না? তো এসো, আমরা বিভিন্ন সিনাপসিস আকারে পুরো টপিকটাকে ভাগ করেছি। যদিও এটা ফার্স্ট পার্টের ক্লাস, আমরা নেক্সট কামিং ডেজেতে আমরা এই টপিকটি দু একটি ক্লাসের মাধ্যমে শেষ করে দেবো। এসো নেক্সট, পরবর্তী আমরা প্রথম যে আমরা যে সিনাপসিস রেখেছি, তার ডেফিনিশন, সেলের একটা ডেফিনিশন আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখো, লাইফের জন্য এই জায়গাটা আর এই জায়গাটা একটু সমস্যা হবে, আমি ওই জায়গাটা একটু বলে দেবো, তোমরা একটু কষ্ট করে ওই জায়গাটা দেখে নাও। ওকে, এটুকু অন্তত তোমরা ফেভার করবে আমার জন্য, এটা আমি আশা করি। তো ডেফিনিশনে আমরা আসি। জেনারেলি মাইক্রোস্কোপিক, সাধারণত আণুবীক্ষণিক, জেনারেলি মাইক্রোস্কোপিক, মেমব্রেন বাউন্ডেড, পর্দা সমন্বিত,
তাহলে সাধারণত আণুবীক্ষণিক পর্দাবৃত, হতে পারে অর্ধবেদ্য পর্দা বা প্রবেদক পর্দা, সমন্বিত বা পর্দা দ্বারা গঠিত, প্রোটোপ্লাজম সমন্বিত, প্রোটোপ্লাজম কন্টেনিং, প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজননশীল, অর্থাৎ সেলস আর অরিজিনেটিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট নোট, যেটা আমরা একটু পরবর্তী ক্ষেত্রেই আমরা বর্ণনা করব, ব্যাখ্যা করব। ওকে, স্বপ্রজননশীল, the structural and the functional unit of life is called cell. জীবদের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। এইভাবে আমরা কোষটাকে ডেফিনিশন দিতে পারি। নেক্সট হলো ডিসকভারি। খুব কুইক আমরা এটা বর্ণনা করে করে যাব। ডিসকভারি দিয়েছো, উই অল নো দ্যাট সায়েন্টিস্ট রবার্ট হুক, আমরা জানি রবার্ট হুক 1665 ফার্স্ট স দ্য সেল ফ্রম দ্য প্ল্যান্ট কোয়ারকাস। তোমরা নামটা জেনে রাখো, প্ল্যান্টের যে প্ল্যান্টের থেকে উনি এই সেল পর্যবেক্ষণ করেছিলেন প্রথম, সেই প্ল্যান্টটি হলো কোয়ারকাস। ওকে, তো সেখানে উনি প্রথম মৌমাছির কুটুরির ন্যায় হেক্সাগোনাল টাইপের প্লান্ট সেল ডিসকভার করেছিলেন, সেল দেখেছিলেন। ওকে, যদিও সেই ওনার দ্বারা পর্যবেক্ষিত সেলগুলোর নেচার ছিল আমরা জানি নন লিভিং, অর্থাৎ রবার্ট হুক কর্তৃক পর্যবেক্ষিত সেলের নেচার কি ছিল? কোশ্চেন আসে, মৃত কোষ ছিল বা নন লিভিং সেল ছিল। সঙ্গে সঙ্গে তাহলে কোশ্চেন আসে, হু ফার্স্ট স অর ডিসকভার্ড দ্য লিভিং সেল? দ্য আনসার ইজ লিউয়েনহক। সায়েন্টিস্ট লিউয়েনহক ডিসকভার্ড দ্য লিভিং সেল। ওকে, ফ্রম অর্কিড, অর্কিড থেকে প্রথম লিউয়েনহক লিভিং সেল পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট এসো, সেলের মধ্যে অন্যতম একটা প্রধান জিনিস, which we conclude the brain of the cell. The brain of the cell, that is nucleus, discovered by the scientist Robert Brown. বিজ্ঞানী রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। নিউক্লিয়াস, you all know that performing or maintaining all the activities, all the functional activities of the cell. কোষের মধ্যে যাবতীয় যে বিপাক কার্যগুলো ঘটে তা নিয়ন্ত্রণ কে করে? নিউক্লিয়াস। ঘটে কোথায়? সাইটোপ্লাজমে ঘটে, আমরা জানি। নেক্সট হলো পরবর্তী আইটেম, এটা ডিসকভারি সম্বন্ধে আমরা অল্প করে একটা নোট দিলাম, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সেল অর্গানসগুলোর আবিষ্কার আমরা বলে বলে যাব। নেক্সট হলো সেল থিওরি। হোয়াট ইজ সেল থিওরি? সেল থিওরিতে আমরা অ্যাকচুয়ালি সেল সম্বন্ধে মিনিমাম লেভেলের একটা আইডিয়া দেব। ওকে, কি হলে একটা সেল বলা যেতে পারে বা সেলের মধ্যে কি থাকে তার একটা থিওরেম আকারে আমরা প্রকাশ করব। সেটা করেছিলেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, জার্মান বোটানিস্ট বিজ্ঞানী স্লেইডেন এন্ড ব্রিটিশ জুলজিস্ট সায়েন্টিস্ট সোয়ান। এনারা সেল থিওরির প্রবক্তা। ওনাদের মতে সেল কি ছিল, সেলের পার্টিকুলার ওভারভিউ কি ছিল আমরা দেখব। সেলস ইজ দা, ওনাদের মতে সেল ছিল, সেল ইজ দা বেসিক ইউনিট অফ লাইফ। সেল ইজ দা বেসিক ইউনিট অফ লাইফ। ওনাদের মধ্যে সেল ছিল একটা বেসিক ইউনিট কার? লাইফে। ওকে, অলসো স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল। সো প্রথম বক্তব্য কি আমরা বললাম? সেল ইজ দা বেসিক ইউনিট অফ লাইফ। ইচ লিভিং অর্গানিজম, এনাদের মতে ইচ লিভিং অর্গানিজমস আর possesses at least a cellular configuration, আমরা আগেই বলেছি ওটা, and the product of cell। তাহলে ওনাদের মতে কি ছিল? সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ and all the living organism possesses at least a cellular configuration, at least a cell and the product of cell. ওকে, লিভিং অর্গানিজম পসিবল নয় একটা সেল ছাড়া, এটা ওনাদের ছিল প্রথম বক্তব্য। বাট তারা কনফিউজ ছিলেন এই সেল, তারা কি নিয়ে কনফিউশন ছিলেন? তারা কনফিউজ ছিলেন এই বিষয়টা নিয়ে, হাউ নিউ সেল ওয়ার ফর্ম, কিভাবে নতুন সেল তৈরি হবে, এই বিষয়টা নিয়ে তারা কনফিউশনে ছিলেন। এই কনফিউশন দূর করলেন বিজ্ঞানী ভিরচাও, সায়েন্টিস্ট ভিরচাও এই কনফিউশন দূর করলেন। সায়েন্টিস্ট ভিরচাও কি বললেন? একটা খুব সুন্দর উনি কথা বললেন, দ্যাট ইজ ওমনিস সেলুলা ই সেলুলা। এটা খুব কোশ্চেন আছে বিভিন্ন এক্সামে, omnicellular cellular, the term, the line concluded by scientist Virchow, এই কথাটির অর্থ কি? সেলস আর অরিজিনেটিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। তাহলে omnicellular cellular এর মানে হলো দ্যাট ইজ সেলস আর অরিজিনেটিং from pre-existing cell,
প্রি এক্সিস্টিং সেল। তাহলে কোষ হতেই কোষের উৎপত্তি হয়, কোষ উৎপত্তি হয় পূর্ববর্তী কোষ থেকে। সেলস আর অরিজিনেটিং ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে পূর্ববর্তী কোষ হতে। অমনি সেলুলার সেলুলার ব্যাখ্যা এটা। এই তাহলে সেল থিওরি তাহলে রিফর্ম করা হলো কিভাবে? সেল থিওরিকে এইভাবে দুটো তত্ত্বের মাধ্যমে নতুন ভাবে আবিষ্কার করা হলো। প্রথম বক্তব্য, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, অল দ্য লিভিং অর্গানিজম পজেসেস এ সেলুলার কনফিগারেশন and the product of cell. Okay, and final the second যে বক্তব্য সেটা হলো omnis celluli cellular, অর্থাৎ cells are originating from pre-existing cells। যদিও এই সেল থিওরি ব্যতিক্রম থেকে খুব কোশ্চেন আসে, মনে রাখবে এই ব্যতিক্রম হলো ভাইরাস। এই ব্যতিক্রম হলো ভাইরাস। ভাইরাসকে আমরা না বলতে পারবো একটা সেলুলার কনফিগারেশন, ওকে অ্যাসেলুলার বলা হয়, এবং ভাইরাসকে আমরা নন লিভিং এবং লিভিং এর মধ্যবর্তী পর্যায়ে একটা বস্তু বলি, আমরা সবাই জানি। তাহলে ভাইরাস হলো সেল থিওরি ব্যতিক্রম। এছাড়াও তোমরা ব্যতিক্রমে লিখতে পারো ম্যাচিওর আরবিসি, হিউম্যানের ক্ষেত্রে, ম্যামালসের ক্ষেত্রে মেইনলি ম্যাচিওর আরবিসি। ম্যাচিওর আরবিসি কোন অ্যাঙ্গেল থেকে এটা ব্যতিক্রম? ম্যাচিওর আরবিসি ল্যাক নিউক্লিয়াস এন্ড অলসো ফর প্লান্ট সেল সিভ টিউব অফ ফ্লোয়েম। ফ্লোয়েম যেটা একটা সংবহন করার অংশ প্লান্টের ক্ষেত্রে, সেই ভাস্কুলার বান্ডিলের একটা মেইন পার্ট হচ্ছে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। ফ্লোয়েমের এই সিভ টিউবে নিউক্লিয়াস থাকে না, এরাও সেল থিওরি ব্যতিক্রমের আওতায় পড়ে। ওকে, নেক্সট হলো শেপ এন্ড সাইজ। কুইক আমরা রিভিউ করি শেপ এবং সাইজ অফ দ্য সেলকে নিয়ে। ডিফারেন্ট শেপের আমরা সেল পাই, জাস্ট লাইক রাউন্ডেড শেপ, জাস্ট লাইক আরবিসি, এবং আমরা পেয়ে থাকি ওভাল শেপ সেলস, ডিফারেন্ট অ্যানিমাল সেলস। আমরা পেয়ে থাকি স্টার শেপ সেলস, জাস্ট লাইক নিউরনস। আমরা পেয়ে থাকি এরকম বিভিন্ন হেক্সাগোনাল সেল, যেমন প্লান্ট সেল। এরকম ডিফারেন্ট শেপের আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ, ডায়াটক শেপের আমরা সেল পেয়ে থাকি। তেমনি আমাদের সাইজও, সেলের সাইজও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স টু বি আস্কড ফ্রিকুয়েন্টলি ইন ডিফারেন্ট এক্সাম। দ্য স্মলেস্ট সেল, আমরা তার জন্য দুটো আর্টিকেল করেছি। সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা, যার আয়তন তুমি বলতে পারো 0.3 মাইক্রোমিটার। 0.3 মাইক্রোমিটার। তাহলে সবচেয়ে ছোট কোষ কি হলো? মাইক্রোপ্লাজমা, যার আয়তন 0.3 মাইক্রোমিটার। তেমনি এর পরবর্তী ক্ষেত্রে ছোট ব্যাকটেরিয়া সেলগুলো খুব ছোট হয়, 3 to 5 মাইক্রোমিটার ওদের মধ্যে আয়তন হয়। নেক্সট হলো দ্য লার্জেস্ট সেল। সবচেয়ে লার্জেস্ট সেল কি? আনফার্টিলাইজড এগ অফ অস্ট্রিচ। আনফার্টিলাইজড এগ, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু বলতেই হবে। আনফার্টিলাইজড এগ অফ অস্ট্রিচ। অস্ট্রিচ অর্থাৎ উটপাখির অনিষিক্ত ডিম হলো সবচেয়ে লার্জেস্ট সেল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রথম স্লাইড আমাদের কমপ্লিট। নেক্সট স্লাইডে আমরা প্রবেশ করছি। ওকে, ঠিক এই ইনফরমেশন গুলো তোমরা খাতায় ঢুকে যাও। আমি বলে যাচ্ছি, তুমি খাতায় লিখে যাও। একটু লেখাটা ছোট হয়েছে কারণ আমাকে একটা বোর্ডের মধ্যে অনেকটা ক্লাস করাতে হবে। নেক্সট হলো, আমি টাইম নষ্ট না করে পরবর্তী আইটেমে যাচ্ছি, টাইপস অফ সেলস। অন দ্য বেসিস অফ নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ড দ্য মেমব্রেন বাউন্ডেড সেলুলার অর্গানেলস, এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণুর উপর ভিত্তি করে আমরা কোষকে দুভাগে ভাগ করতে পারি। ইউ অল নো দ্যাট ওয়ান ইজ প্রোক্যারিওটিক সেল, অ্যানাদার ইজ ইউক্যারিওটিক সেল। তো আমরা যেখানে ছিলাম, কারেন্ট চলে গেছিল, তার জন্য ডিস্টার্ব হয়ে গেছিল। টাইপস অফ সেল আমরা ভাগ করছি নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণুর উপর ভিত্তি করে। আমরা সেলকে দুভাগে ক্যাটাগরাইজ করলাম, একটা প্রোক্যারিওটিক সেল, ওয়ান ইজ প্রোক্যারিওটিক সেল, অ্যানাদার ইজ ইউক্যারিওটিক সেল, and a special type of cell which link between prokaryotes and eukaryotes. So you all know that this is called mesokaryotic cells. Mesokaryotic cells. আরেকটা সেলের কথা আমরা পড়বো বা পড়ে থাকি মাঝে মাঝে, আমরা বিভিন্ন বইতে দেয়া থাকে, সেটা হলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এর মধ্যবর্তী একটি কোষ, যেটা হলো মেসোক্যারিওটিক সেলস। ওকে, তো এই প্রোক্যারিওটিক সেলকে নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথম আমরা দেখো প্রোক্যারিওটিক সেল, তার কিংডম পাশে একটা ড্যাশ লিখে রেখেছি। প্রোক্যারিওটিক সেলের প্রোক্যারিওটসরা যে কিংডমের আওতাভুক্ত তারা হলো, আমরা জানি কিংডম মোনেরা। তাহলে মোনেরার অন্তর্গত সমস্ত সেল আছে, যারা সমস্ত জীব যারা আছে তারা প্রোক্যারিওটস এর আওতায় পড়ে, এবং তার সোল মেম্বার, একদম এনসিআরটি লাইন বলছি আমরা,
bacteria are the sole member of kingdom Monera তাহলে ব্যাকটেরিয়ারা হলো এই মোনেরা কিংডমের একদম সোল বলা যেতে পারে। ব্যাকটেরিয়া ছাড়াও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস পেয়ে থাকি। তাহলে প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পলে আমরা কাকে পেলাম? ফার্স্ট পেলাম ব্যাকটেরিয়া, যারা সোল মেম্বার আমরা বললাম। এছাড়া পেয়ে থাকি ডিফারেন্ট ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, জাস্ট লাইক নস্টক, জাস্ট লাইক অ্যানাবিনা। ওকে, এছাড়া পেয়ে থাকি ডিফারেন্ট টাইপস অফ মাইকোপ্লাজমা and PPLO, pneumonia like organisms. These are the prokaryotes in nature, prokaryotic cells. তাহলে prokaryotic cell এর एग्जांपल কারা কারা পাচ্ছি? ব্যাকটেরিয়া, BGA, blue green algae, mycoplasma and PPLO. Among them all are contain a special membrane outside the plasma membrane. Plasma membrane এর বাইরে একটা এক্সট্রা মেমব্রেন থাকে, that is cell wall. All the types of bacteria, all the prokaryotic cells, maximum prokaryotic cell এর মধ্যে কি থাকে? প্লাজমা মেমব্রেনের বাইরে একটা এক্সট্রা লেয়ার থাকে যাকে আমরা সেল ওয়াল বলে থাকি। ওই একমাত্র ব্যতিক্রম হচ্ছে মাইকোপ্লাজমা, যারা ডিভয়েড অফ সেল ওয়াল। তোমরা নোট করবে এটা, মাইকোপ্লাজমা ডিভয়েড অফ সেল ওয়াল। তাহলে মাইকোপ্লাজমাতে প্লাজমা মেমব্রেনের বাইরে কোন রকম সেল ওয়াল থাকে না, যেটা ব্যাকটেরিয়া, বিজিএ বা পিপিএল থাকে। এটা নোট করবে এটা। আচ্ছা এসো না, দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে আমরা ব্যাকটেরিয়া সেলটার একটা বর্ণনা করতে চলেছি। আমরা ব্যাকটেরিয়ার বর্ণনা করব। এখানে আমরা সুন্দরভাবে একটা ব্যাকটেরিয়া ছবি এঁকেছি, আমরা দেখো ডিটেইলসে তার বর্ণনা করছি, যতটা পারা যায় আমরা দ্রুত করে যাচ্ছি। ব্যাকটেরিয়ার এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ফ্লাজেলা। আমি একদম পয়েন্টগুলো বলে যাবে, একসঙ্গে তোমরা বর্ণনাগুলো করে যাবে। ব্যাকটেরিয়াল ফ্লাজেলা মেড আপ অফ ফ্লাজেলিন প্রোটিন। Bacterial flagella made up of flagellin protein, and we all know that flagella helps in locomotion. Bacteria locomotion এ সাহায্য করে, গমনে সাহায্য করে flagella. Bacterial flagella made up of 3 parts. One is basal body. Bacterial flagella made up of 3 parts. তিনটে অংশ নিয়ে গঠিত। One is basal body, শুনে লিখে নাও। Another is hook and another is filament. তাহলে ব্যাকটেরিয়াল ফ্লাজেলা তিনটে অংশ নিয়ে গঠিত, বেসাল বডি, হুক, এই অংশটি হলো হুক, যে অংশটি আমি দেখো এখন যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে হুক, এন্ড দিস ইজ দ্য ফিলামেন্ট। ওকে, ইউক্যারিওটিক ফ্লাজেলা কিন্তু এরকম তিনটি অংশ নেই। ব্যাকটেরিয়াল ফ্লাজেলা মেড আপ অফ ফ্লাজেলিন প্রোটিন, হেল্পস ইন লোকোমোশন এন্ড হ্যাভ 3 পার্টস, বেসাল বডি, হুক এন্ড ফিলামেন্ট। ওকে, নেক্সট চলে এসো। এরকমই একটা আউটগ্রোথ আরেকটা দেখতে পাচ্ছ যাদের নাম হলো পিলি মেড আপ অফ পিলিন প্রোটিন। Pili consists of pilin protein. Pili, 2 types of pilis are there. Another is sex pili and another is a bristle-like structure called fimbri, a special bristle-like structure which is helps in attachment of the cell, bacterial cell to the other substratum. যেটা ব্যাকটেরিয়াল সেলকে একটা আদার সাবস্ট্রেটের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে, সেই bristle-like structureকে আমরা fimbri বলে থাকি। তাহলে এটা পিলিরই একটা ডেভিয়েশনস বলতে পারো, বা পিলিরই একটা মেটামরফোসিস রূপ বলতে পারো। Pili, sex pili hote pare, either it will be sex pili or it will be fimbri, which help the bacterial cell attach to other substratum. Okay, next হলো পরবর্তী যে লেয়ারটা সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। পরবর্তী লেয়ার হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ব্যাকটেরিয়া কোষের আছে 3টে লেয়ার, সেল মেমব্রেন, দেন তার বাইরে আছে দেখতে পাচ্ছ সেল ওয়াল, এবং সামটাইম কখনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের বাইরে একটি এক্সট্রা পলিস্যাকারাইড নির্মিত স্তর আছে যাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স ইফ লুজলি অ্যাটাচড উইথ দ্য ব্যাকটেরিয়াল সেল, যদি খুব লুজলি ট্যাগড আপ হয়ে থাকে তখন তাকে বলা হয় স্লাইম লেয়ার। ওকে, অর ইফ টাইটলি অ্যাটাচড উইথ ব্যাকটেরিয়া দেন ইট ইজ কল্ড ক্যাপসুল। যদি খুব টাফ ভাবে থাকে তখন তাকে বলা হয় ক্যাপসুল, আর যদি লুজলি বাউন্ডেড আপ থাকে তখন তাকে বলা হয় স্লাইম লেয়ার। তাহলে গ্লাইকোক্যালিক্স ইট উইল বি আইদার স্লাইম লেয়ার অর ইট উইল বি ক্যাপসুল। গ্লাইকোক্যালিক্স স্লাইম লেয়ার বা ক্যাপসুল রূপে অবস্থান করে।
Next also cell wall. Bacterial cell wall made up of peptidoglycan. Point to be noted. Bacterial cell wall made up of a special component that is called peptidoglycan. Peptidoglycan. Okay. Then cell membrane. Cell membrane made up of PLP, protein, lipid, protein. We all know that cell membrane consists of protein, lipid and protein. দেখো এখানে ব্যাকটেরিয়াল সেলে সেল মেমব্রেন থেকে একটা এক্সট্রা ইনভ্যাজিনেশন দেখতে পাচ্ছ। দেখো সেল মেমব্রেনটা মাঝে মাঝে লুপ লাইক ফাঁসের ন্যায় একটা স্ট্রাকচার তৈরি করেছে, যাকে বলা হয় তাকে মেসোজোম। যাকে বলা হয় তাকে মেসোজোম, যেটা ব্যাকটেরিয়াল সেলের রেসপিরেশনে সাহায্য করে। যেমন ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে রেসপিরেশনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, তেমনি প্রোক্যারিওটিক সেলের রেসপিরেশনে সাহায্য করে মেসোজোম। তাহলে মেসোজোম একটা ইনভ্যাজিনেশন, ওকে, ইনফোল্ডিংস অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনে একটা ইনফোল্ডিং বলা যেতে পারে। নেক্সট দ্রুত এসো। ব্যাকটেরিয়াল সেল lack nucleus, they have a specialized genomic structure called nucleoid. ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের instead of nucleus there is a genomic material containing structure which is called nucleoid. একটা genomic material থাকে naked dsDNA রূপে, dsDNA রূপে naked circular genomic material থাকে, যাকে আমরা নিউক্লিওয়েড বা জেনোফোর বলে চিনি। নেক্সট হলো নিউক্লিওয়েড ছাড়া আরেকটি এক্সট্রা জিনোমিক ম্যাটেরিয়াল থাকে, এন্ড এক্সট্রা ক্রোমোসোমাল ম্যাটেরিয়াল। আমরা একে বলতে পারি, খুব কমন জিনিস এটা, এটাকে আমরা বলে থাকি প্লাজমিড, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্লাজমিডের ক্ষেত্রে আমরা যে টার্মটা বললাম সেটা কি বললাম? অ্যান এক্সট্রা ক্রোমোসোমাল, CHRO দিয়ে স্টপ দিলাম, ক্রোমোসোমাল ম্যাটেরিয়াল which is also consist of dsDNA, যেটাও দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ নিয়ে গঠিত। প্লাস নিউক্লিওয়েড ছাড়া একটা যে অতিরিক্ত প্রজননিক বস্তু থাকে তাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিডের বেশ কিছু ক্যাপাসিটি আছে, বেশ কিছু ফাংশনস আছে প্রপারলি। প্লাজমিড জিন ক্যারি করতে পারে। আমরা যখন 12 এ গিয়ে বায়োটেকনোলজি পড়বো সেখানে দেখবো প্লাজমিড ইউজড অ্যাজ এ ভেক্টর, প্লাজমিড জিন ক্যারি করতে পারে, এবং প্লাজমিড কন্টেন ডিফারেন্ট স্পেসিফিক জিন কনফিগারেশন হুইচ প্রোটেক্ট দ্য ব্যাকটেরিয়াল সেল ফ্রম অ্যান্টিবায়োটিক, যেটা অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে প্রতিহত করতে পারে। ওকে, তো প্লাজমিডের মধ্যে এই সমস্ত ক্ষমতা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এছাড়া আছে ব্যাকটেরিয়াল সেলে, তোমরা যেটা দেখতে পাচ্ছ, these are the ribosomes. Ribosome, bacterial cell, prokaryotic cell, ribosome. The nature of the ribosome is 70S. The nature of the ribosome is 70S. ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে যে রাইবোসোম থাকে তার প্রকৃতি হলো 70S টাইপ। Okay, and some oil droplets are there. So the main points: flagella, pili, the glycocalyx and the cell wall which is made up of peptidoglycan, যেটা আমরা বলেছি। peptidoglycan আমরা পরে cell wall পড়ানোর সময় এখনই বলবো আমরা কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত। বলেই দিই, নাগা এবং নামা আমরা পরে ব্যাখ্যা করছি আসছি। সেল মেমব্রেন PLP, মেসোজোম বললাম ইনফোল্ডিংস অফ সেল মেমব্রেন, নিউক্লিওয়েডস বললাম ইট ইজ কনসিস্ট অফ naked ডাবল হেলিক্যাল DNA and also RNA হতে পারে, RNA দ্বারা গঠিত হতে পারে, and nucleoid, nucleic acid, sorry, different types of nucleic acids নিয়ে গঠিত, and a plasmid and extra chromosomal genetic material in the form of dsDNA পাওয়া যায় ব্যাকটেরিয়াল সেলে, যার ফাংশনস আমরা বললাম জিন ক্যারি করতে পারে, সো কল্ড জিন টক্সিক এন্ড অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে প্রতিহত করতে পারে এই প্লাজমিড। এছাড়া আমরা পাচ্ছি রাইবোসোমস, যেটা নেচার হলো 70S টাইপ। আমরা নেক্সট করেছি টাইপস অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে টাইপস করেছি, দুভাবে ভাগ করেছি, একটা শেপের দিক থেকে, একটা গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে। শেপের উপর ভিত্তি করে, ইফ রড শেপ, যদি রড শেপের ব্যাকটেরিয়া হয় তাকে বলা হয় ব্যাসিলাস টাইপ। Bacillus type, rod shape, this is the shape, rod shape bacteria, এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস টাইপ। যদি রাউন্ড শেপ হয়, if it will be round shape then it is called coccus type. Coccus type, round shape bacteria, coccus type, this is the round shape, coccus type. If comma shape, কমা শেপ ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে ভিব্রিও কলোনি, কমা আকৃতি, ভিব্রিও, কমা শেপ, দিস ইজ দ্য শেপ, কমা শেপ। ওকে, এন্ড ফাইনালি স্পাইরাল শেপ।
এক্সাম্পল স্পাইরিলাম, এক্সাম্পল হলো স্পাইরিলাম। ওকে, দিস আর দ্য ডিফারেন্ট শেপস অফ ব্যাকটেরিয়া, যেটা কোশ্চেন্স আছে। এবং চলে এসো গ্রাম স্টেনিং। সায়েন্টিস্ট ক্রিস্টিয়ান গ্রাম ব্যাকটেরিয়াগুলোকে রঞ্জিতকরণ করেছিলেন ওনার দ্বারা এক প্রকার বিশেষ রঞ্জক পদার্থের মাধ্যমে। সেই রঞ্জক পদার্থ কি ছিল? ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন সলিউশন। ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন সলিউশনের সলিউশন দিয়ে উনি ব্যাকটেরিয়াগুলোকে রঞ্জিতকরণ করেছিলেন এবং পরে অ্যালকোহলে ধৌতকরণ করেছিলেন। ধৌতকরণ করার পর যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ওই স্টেনিং এর কালার ইনট্যাক্ট ছিল, যারা ধারণ করেছিল কালারটিকে, তাদেরকে বলা হয়েছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। দিস আর কল্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এন্ড যাদের মধ্যে ওই কালারটি ডিসকালার হয়ে গিয়েছিল, যার মধ্যে কালারটি ধারণ করতে পারেনি, তারা ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্ষেত্রে বলে রাখি যে সমস্ত ব্যাকটেরিয়ার সেল ওয়াল ম্যাটেরিয়াল অর্থাৎ পেপটাইডোগ্লাইকানটি থিকনেস এর উপর নির্ভর করে। পেপটাইডোগ্লাইকান যার থিকনেস হাইয়েস্ট লেভেলে আছে বা পেপটাইডোগ্লাইকানের পরিমাণ বেশি আছে, তারা গ্রাম পজিটিভ মেনলি হয়। আর যাদের মধ্যে পেপটাইডোগ্লাইকানের কম্পোজিশন কম আছে, তারা মেনলি গ্রাম নেগেটিভ হয়। আমি বলে রাখি গ্রাম স্টেনিং এর জন্য উনি ইউজ করেছিলেন ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল ভায়োলেট and I2 সলিউশন এবং আয়োডিন সলিউশনের ওনার রঞ্জক পদার্থটা সাহায্যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলো তোমার পরীক্ষায় কোশ্চেন আছে, এগুলো করবে। নেক্সট হলো ইউক্যারিওটিক সেল। তাহলে সেকেন্ড স্লাইড আমাদের কমপ্লিট। থার্ড স্লাইডে আমরা ফোকাস করেছি, দ্যাট ইজ ইউক্যারিওটিক সেল। তোমরা দেখতে পাচ্ছ প্লান্ট আর অ্যানিমাল সেলের ছবি আঁকা আছে। উন্নত উদ্ভিদ এবং প্রাণী কোষ মোনেরা রাজ্য বাদে, কিংডম মোনেরা বাদে বাকি যে সমস্ত রাজ্যগুলি আছে অর্থাৎ প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমালিয়া এন্ড প্ল্যান্টি, এই সমস্ত কিংডমের অর্গানিজমসরা সবাই কি কার মধ্যে আওতাভুক্ত? ইউক্যারিওটসের আওতাভুক্ত। দেখতে পাচ্ছ এখানে আমরা প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের ছবি এঁকেছি, তাদের মধ্যে আমরা পাশাপাশি ভার্সেস করেছি এই কারণে, দেখো এতে কি কি আছে, এতে কি নেই, বা এতে কি আছে, এতে কি নেই, সুন্দরভাবে তোমরা দেখতে পারো। both the cells contain nucleus, দেখতে পাচ্ছ both the cell contain nucleus, অর্থাৎ নিউক্লিয়াস দুজনেরই আছে, কারণ এটা ইউক্যারিওটিক সেল, নিউক্লিয়াস তো থাকতেই হবে। এবং বিভিন্ন মেমব্রেন বাউন্ড সেলস, অর্গানেলস লাইক মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এরও আছে, দেখতে পাচ্ছ এই সেলেরও আছে মাইটোকন্ড্রিয়া। আমি মাইটো বলে স্টপ দিলাম দ্রুত করার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছ এরও ভ্যাকিউল আছে। এই জায়গা থেকে রিলেটেড কোশ্চেন এসেছিল। প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যাকিউল দেখো লেস ইন নাম্বার এন্ড লার্জার ইন সেল। প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকিউলের আকার বড়, লেসার ইন নাম্বার, বাট অ্যানিমাল সেলের ক্ষেত্রে মোর ইন নাম্বার, ফিউয়ার ইন নাম্বার। ওকে, এর ক্ষেত্রে সংখ্যায় বেশি, এর চেয়ে সংখ্যায় বেশি, কিন্তু স্মলার ইন সাইজ। দেখতে পাচ্ছ ছোট আকারে ছোট। এরও ভ্যাকিউল আছে, এরও ভ্যাকিউল আছে, তবে শেপের একটু তফাৎ আছে। এর বড় ভ্যাকিউল, এর ছোট ভ্যাকিউল। লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল প্রেজেন্ট ইন প্লান্ট সেল and smaller cell vacuole present in animal cell. Okay, plant cell এর মধ্যে এটা একটা স্পেশাল অর্গানস আছে, একটা সেল অর্গানস আছে যার নাম ক্লোরোপ্লাস্টিড, বাট অ্যানিমাল সেল ল্যাক ক্লোরোপ্লাস্টিড। আবার দেখো প্লান্ট সেলের ক্ষেত্রে এটি আছে, এটি হলো সেন্ট্রোজোম, যেটা অ্যানিমাল সেলে নেই। and plant and animal cell both contain ribosomes. These are the ribosomes. Both contain ribosomes. Plant and animal cell both contain ribosome. এই ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে যে রাইবোসোম থাকে, সাইটোপ্লাজমে আবার বলছি, ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে যে রাইবোসোম থাকে তার নেচার হলো 80s, 80s। যেখানে আমরা প্রোক্যারিওটিক ক্ষেত্রে 70s পেয়েছিলাম, এখানে 80s পাবো। বাট ইউক্যারিওটিক সেলের শুধুমাত্র সাইটোপ্লাজমেই যে রাইবোসোম আছে তা নয়। ইউক্যারিওটিক সেলের সেল অর্গানেলস লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের মধ্যেও রাইবোসোমস আছে। এই সেল অর্গানেলস গুলোর মধ্যে যে রাইবোসোম আছে তার নেচার হলো 70s। তাহলে ইউক্যারিওটিক কোষে বোথ 70s এবং 80s রাইবোসোম পাচ্ছ। যদি বলে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কি রাইবোসোম আছে, সেটার উত্তর হবে 80s। আর ইউক্যারিওটিক কোষের কোষ অঙ্গাণুগুলোর মধ্যে জাস্ট লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের মধ্যে যে রাইবোসোম আছে, এদের মধ্যেও রাইবোসোম আছে। যখন আমরা আল্ট্রা স্ট্রাকচার করব দেখবো তাদের মধ্যে যে রাইবোসোম আছে তার নেচার হলো 70s, জাস্ট লাইক প্রোক্যারিওটস এর মতো। ঠিক আছে, তো এই গেল বর্ণনা। এছাড়া দেখতে পাচ্ছ গলগি বডিজ আর দেয়ার, জিবি গলগি বডি আর দেয়ার, গলগি অ্যাপারাটাস ইন দা ফর্ম অফ, এখানেও আছে, এখানেও আছে।
এবং আমরা পাচ্ছি বোথ ER আর ER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম এন্ড ACR স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম ইন বোথ দ্য সেলস। আমরা এখানেও পেয়েছি দেখো যেগুলো ডটেড করেছি, যে সমস্ত ER গুলো আমরা ডটেড করেছি সিস্টার্নির, যে সমস্ত ER এর সিস্টার্নির গায়ে আমরা রাইবোসোম দানাগুলো করেছি সেগুলো হলো RER, আর যাদের মধ্যে আমরা রাইবোসোম দানা করিনি সেগুলো হলো ACR। ওকে ফাইন। তো এই হলো স্ট্রাকচারালি বর্ণনা। এবং আরেকটা কথা বলে দিই, প্লান্ট সেলের সঙ্গে অ্যানিমাল সেলের মেইন ডিফারেন্স আরেকটা জায়গাতে আছে। প্লান্ট সেল হ্যাভ সেল ওয়াল বাট অ্যানিমাল সেল ল্যাক সেল ওয়াল। অ্যানিমাল সেলে দেখো সেল ওয়াল নেই, অনলি সেল মেমব্রেন আছে, যেটা প্লান্ট সেলেও আছে। এর পরবর্তী যেটা এটা হলো CM সেল মেমব্রেন, এর ক্ষেত্রে এটা হলো CM। তাহলে অ্যানিমাল সেল হ্যাভ অনলি CM সেল মেমব্রেন, ল্যাক সেল ওয়াল, প্লান্ট সেল হ্যাভ দ্য ডেফিনিট সেল ওয়াল। ওকে, তো এই তুলনামূলক আলোচনা ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা করে দিলাম। এখানে একটা জিনিস তোমরা করে রাখবে, একটি কোষের দ্বি-একক ডাবল মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন এন্ড মেমব্রেনলেস সেল অর্গানেলস গুলোর নাম তোমরা করে রাখবে। আমি একটু বলে দিই, মন দিয়ে শুনে রাখো, লেখার জায়গা আমার নেই, স্পেস একটু কম আছে, বলে দিই। ইউক্যারিওটিক সেলের ডাবল মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস, দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু আছে তিনটে, একটা নিউক্লিয়াস, ওকে, একটা আছে প্লাস্টিড আর একটা কি মাইটোকন্ড্রিয়া। তাহলে কি পেলে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দ্বি-একক পর্দাযুক্ত ডাবল মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস, নিউক্লিয়াস, প্লাস্টিড এন্ড মাইটোকন্ড্রিয়া। সিঙ্গেল মেমব্রেন একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু কোনগুলো, গলগি বডি, ER এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম, লাইসোসোম, লাইসোসোম পাওয়া যায়, আমি অ্যানিমাল সেলের লাইসোসোম পাবো, লাইসোসোম এন্ড ভ্যাকিউল, লাইসোসোম এন্ড ভ্যাকিউল। তাহলে একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু আমরা কি কি পাচ্ছি, লাইসোসোম পাচ্ছি, ভ্যাকুউল পাচ্ছি, জিবি পাচ্ছি, ER পাচ্ছি। আর পর্দাবিহীন কোষাঙ্গাণু কোনগুলো, রাইবোসোম। পর্দাবিহীন কোষাঙ্গাণুগুলো দেখো পর্দাযুক্ত কোষাঙ্গাণু নয় বলেই, রাইবোসোম পর্দাযুক্ত কোষাঙ্গাণু নয় বলেই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় সেলেই ছিল, তাই না? আমরা বলেছিলাম না প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মেইন ডিফারেন্স কি, প্রোক্যারিওটিক সেলে পর্দাবিহীন কোষাঙ্গাণু থাকে না, সরি পর্দাযুক্ত কোষাঙ্গাণু থাকে না, আর ইউক্যারিওটিক সেলে পর্দাযুক্ত কোষাঙ্গাণু থাকে। তোমরা ডিফারেন্সটা করে নিতে পারো। রাইবোসোমস এন্ড সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষাঙ্গাণু, ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও, এটা আমরা করানো হয়নি। একদম ফাইনাল ফেজে চলে এসেছি আমরা, যেখানে আমরা দুটো মেমব্রেনকে নিয়ে পড়াশোনা করব। ওয়ান ইজ সেল মেমব্রেন, যেটা অ্যানিমাল সেলের মধ্যে থাকে, এন্ড অলসো প্লান্ট সেল কন্টেন সেল মেমব্রেন, অ্যানিমাল এবং প্লান্ট সেলের ক্ষেত্রে, এবং বোথ প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওটিক সেল অল টাইপস অফ সেলস কন্টেন সেল মেমব্রেন। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, প্লান্ট, অ্যানিমাল সমস্ত ধরনের কোষেই সেল মেমব্রেন আছে, একটা লিভিং মেমব্রেন, ইট ইজ এ লিভিং মেমব্রেন। ওকে, সায়েন্টিস্ট নাগেলি এন্ড ক্র্যামার, এই সেল মেমব্রেন টার্মটি ইউজ করেছিলেন। সেল মেমব্রেন দ্য টার্ম ইউজড বাই সায়েন্টিস্ট নাগেলি এন্ড ক্র্যামার। যদিও এর সর্বাধুনিক মডেল যিনি বর্ণনা করেছিলেন, যেটা প্রচলিত মডেল, ইম্পর্টেন্ট সেই মডেলটি হলো ফ্লুইড মোজাইক মডেল, কোষ পর্দা সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে এটাকে বিভিন্ন মডেল দিয়েছিলেন, তার মধ্যে সর্বাধুনিক যে মডেল সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল, যেটা আমরা ছবিও এঁকেছি। সেই মডেলটি বর্ণনা করেছিলেন বিজ্ঞানী। সায়েন্টিস্ট আমরা এখানে গ্যাপ রেখেছিলাম, সায়েন্টিস্ট সিঙ্গার এন্ড নিকোলসন, সায়েন্টিস্ট সিঙ্গার এন্ড নিকোলসন। দেখো আমরা এরকম একটা ছবি এঁকেছি কোষ পর্দার। কোষ পর্দার যেগুলো মেইনলি কোশ্চেন আসে, কোষ পর্দার কম্পোনেন্ট নিয়ে কোশ্চেন আসে। কোষ পর্দা cell membrane mainly consists of a protein and lipid. Cell membrane mainly consists of a protein and lipid. Where this is the human RBC which contain protein about 52% and lipids about 40%. Lipid থাকে 40% এর নেয়, and remainings are, এবং remaining যেটা আছে 100% এর মধ্যে remaining আছে few amount of carbohydrate, few amount of water and ions are there. Okay, carbohydrate, জল এবং বিভিন্ন আয়ন থাকে। সেল মেমব্রেনে কম্পোনেন্ট মেইনলি প্রোটিন, লিপিড, এটা নিয়েই গঠিত। দেখো আমরা দিস আর দ্য লিপিড বাইলেয়ার, দিস আর দ্য লিপিড বাইলেয়ার। সিঙ্গল নিকোলসন কর্তৃক যে ফ্লুইড মোজাইক ছিল, এটা দুটি লেয়ার, বাইলেয়ার, দুটো লেয়ারে বিভক্ত ছিল, দুটো লেয়ার, একটা লিপিডের লেয়ার, একটা প্রোটিনের লেয়ার। ওকে, লিপিড ইন্ডিভিজুয়ালি আবার বাইলেয়ার, লিপিডের দুটো লেয়ার দেখতে পাওয়া যায়, বাট অনলি লিপিড এন্ড প্রোটিন নিয়ে গঠিত, সেহেতু আমরা বলতে পারি বাইলেয়ার।
লিপিড কনসিস্ট অফ এ লিপিডিয়াল হেড এন্ড লিপিডিয়াল টেল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। লিপিড কনসিস্ট অফ এ লিপিডিয়াল হেড এন্ড লিপিডিয়াল টেল। হেড which is polarized, head portionটা লিপিডের যে হেড পোরশনটা which is polarized and hydrophilic in nature। কি বললাম মন দিয়ে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট নোট। এটা পোলার and hydrophilic, polar and hydrophilic, whereas the tail non-polar and hydrophobic in nature, non-polar and hydrophobic in nature। এবং দেখতে পাচ্ছ এই লিপিডের মাঝে মাঝে কিছু প্রোটিন অবস্থান করছে, এই রেড কালারে যেগুলো লিখেছি আমরা, সাম আছে এক্সট্রিনসিক প্রোটিন, এক্সট্রিনসিক যেটা বাইরের দিকে বা পেরিফেরাল প্রোটিন, কিছু কিছু প্রোটিন আছে দেখতে পাচ্ছ যেটা ইনভেডস করেছে, যেটা দুটো লিপিডের বাইলেয়ারকে ইনভেড করে আছে। দিস আর কল ইন্ট্রিনসিক প্রোটিন অর ইন্টিগ্রাল প্রোটিন। দিস আর কল ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা। ইন্টিগ্রাল প্রোটিনের কনসেপ্ট আমরা এই ফ্লুইড মোজাইক মডেলেই পেয়ে থাকি। এক ধরনের প্রোটিন দেখতে পাচ্ছ পেরিফেরাল প্রোটিন বা এক্সট্রিনসিক প্রোটিন, বাইরের দিকে অবস্থান করছে। Another একটা প্রোটিন পাচ্ছি আমরা ইন্টিগ্রাল অর ইন্ট্রিনসিক প্রোটিন। Sometimes the integral protein forms a channel through lipid bilayer। লিপিড বাইলেয়ারের মধ্যে একটা চ্যানেল তৈরি করেছে which is called porine channel, okay, these are called channel protein। একটা চ্যানেল তৈরি করেছে, দেখো এর মধ্যে দিয়ে বেশ কিছু সিলেক্টিভলি, কেন এটা সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়, কেন কোষপর্দাকে সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়, কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে সিলেক্টিভলি কিছু আয়ন প্রবেশ করতে পারে, ওকে, সো কল্ড সিলেক্টিভলি পারমিয়েবল, ওকে। তো এই গেল আমার ইন্টিগ্রাল প্রোটিন এবং তার সংক্রান্ত চ্যানেল প্রোটিনের কনসেপ্ট। আচ্ছা, এবার চলে এসো সেল, এই কোষ সেল মেমব্রেনের বেশ কিছু স্পেশাল ফাংশনের উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করব। প্যাসিভ ট্রান্সপোর্ট, দেখো আমি লিখেছি কিনা প্যাসিভ ট্রান্সপোর্ট। এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে আয়ন বা অণু কিছু চলাচল করতে পারে, কিছু নির্বাচিত অণু চলাচল করতে পারে আয়ন রূপে, কিছু নিউট্রাল সলিউটস চলাচল করতে পারে এর মধ্য দিয়ে, বা ওয়াটার চলাচল করতে পারে এর মধ্য দিয়ে। নিউট্রাল সলিউটস যদি ট্রান্সফার করে, নিউট্রাল কোনো চার্জ পার্টিকেল নয় সেটা, নিউট্রাল সলিউটস তারা থ্রু সেল মেমব্রেন খুব ইজিলি হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নে ইজিলি মুভ করবে উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এটিপি, ইজ কল্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে কোন রকম শক্তির সাহায্য ছাড়াই উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের দিকে কোষ পর্দার মধ্য দিয়ে নিউট্রাল সলিউটসের যাওয়াকে, প্রবেশ করাকে বা পাস করাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, ওকে। এবং এই পর্দার মধ্য দিয়ে যদি ওয়াটার ট্রান্সফার করে, অসমোসিস, তাকে বলা হয় অসমোসিস বা অভিস্রবণ। ইফ ইট উইল বি ফর ওয়াটার, অসমোসিস ফর ওয়াটার, জল যদি যায় তাকে আমরা বলবো অসমোসিস। আর অ্যাক্টিভ ট্রান্সফার হতে পারে কিছু আয়নস যেতে পারে, ফর আয়নস, অবশ্যই সেটা সিলেক্টিভলি হতে হবে, কিছু আয়ন যেতে পারে, ট্রান্সফার করতে পারে এগেইনস্ট দা, দেখো আমি লিখে রেখেছি এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, CONC কনসেন্ট্রেশন বোঝায়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কেন বললাম, এটা যেমন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে, সুতরাং যদি উঁচু জায়গা থেকে জল স্বাভাবিকভাবে নিচের দিকে পড়বে, এটা কোন রকম শক্তির দরকার হয় না। কিন্তু যদি নিচে থেকে জল উপর দিকে পাঠাতে হয় তাহলে আমার এনার্জি লাগবে। এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যাচ্ছে বলে আমার ATP লাগবে, এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইথ দ্য হেল্প অফ ATP, সো উই কল ইট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেই জন্য আমরা কি বলে থাকি, ATP সাহায্য নেয় বলে একে আমরা বলে থাকি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এক্সাম্পল, আমরা এক্সাম্পল রূপে Na+K+ পাম্প আমরা এক্সাম্পল রূপে চুজ করতে পারি, Na+K+ পাম্প, ওকে। তো সেল মেমব্রেনের একটা স্পেশাল নোট বা ফাংশন রূপে আমরা পড়লাম। এছাড়া সেল মেমব্রেনের মাধ্যমে বিভিন্ন খাদ্যবস্তু গৃহীত হয়, সেল মেমব্রেন বিভিন্ন খাদ্যবস্তু গ্রহণ করতে পারে বাই দ্য প্রসেস অফ এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসের মাধ্যমে খাদ্যবস্তু এনগালফ করতে পারে, খেতে পারে। ইফ দিস ফুড ম্যাটেরিয়ালস আর সলিডস
যদি সলিড ফুড মেটেরিয়াল এনগালফ করে তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে এন্ডোসাইটোসিসের মধ্যে কারা পড়ছে? phagocytosis if the food material becomes solids, and pinocytosis for those food materials which are liquid food materials এর জন্য পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস কালেক্টিভলি কল্ড এন্ডোসাইটোসিস। এন্ড সেরকম ভাবে কোষ বিভিন্ন দূষিত পদার্থকে এক্সক্রিট করতে পারে, বের করে দিতে পারে। The process is known as exocytosis. This is the total fundamental theorem of cell membrane. Now we move to the cell wall. Cell wall, দেখো এই জায়গাটা লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি তোমাদের লিখে দিচ্ছি, জায়গাটা একটু মন দিয়ে করে নাও। সেল ওয়াল একটা রিজিড স্ট্রাকচার, রিজিড অ্যান্ড নন লিভিং স্ট্রাকচার। সেল ওয়াল এক ধরনের সেল আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে শুধুমাত্র সেল ওয়াল থাকে না, বাকি প্লান্ট সেল এবং ব্যাকটেরিয়াল সেল and prokaryotic cell like blue green algae contain cell wall outside the cell membrane, যদিও অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না। তো রিজিড এবং নন লিভিং একটা স্ট্রাকচার প্রেজেন্ট ইন, আমরা যেটা বললাম, প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া, বিজিএ, প্লান্ট সেল এটসেট্রা এর ক্ষেত্রে থাকে। এর যেটা প্রশ্ন আছে মেন সেল ওয়াল কম্পোনেন্ট নিয়ে প্রশ্ন আছে, মেন সেল ওয়াল কম্পোনেন্ট নিয়ে প্রশ্ন আছে। ফর প্লান্ট সেল দ্য মেন সেল ওয়াল কম্পোনেন্ট ইজ সেলুলোজ। প্লান্ট সেলের ক্ষেত্রে মেন সেল ওয়াল কম্পোনেন্ট সেলুলোজ, ওকে। এছাড়া হেমিসেলুলোজ ইত্যাদি থাকে। ফর অ্যালগি, যেরকম এনসিটি দেয়া আছে, অ্যালগির ক্ষেত্রেও সেলুলোজ and mannans, cellulose, galactans, mannans and calcium carbonate etc. Okay, algae ক্ষেত্রে তাহলে cellulose, mannans, galactans, CaCO3, calcium carbonate etc. For bacteria, যেটা আমরা আগেই বলেছি, ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে the main cell wall component is peptidoglycan. এগুলো থেকে খুব কোশ্চেন আসে, which is the polymer of naga and nama. এটা নোট করে রাখো, নাগা এবং নামার পলিমার, হেটেরোপলিস্যাকারাইড। নাগা এবং নামা দুটো ডিফারেন্ট কেমিক্যাল সের পলিমার, সেই জন্য হেটেরোপলিস্যাকারাইড আমরা বলে থাকি। নাগা এবং নামা একে অপরের সাহায্যে 1,4 ডাইগ্লাইকোসাইডিক বন্ড গঠনের মাধ্যমে এই পেপটাইডোগ্লাইকান লেয়ার তৈরি করেছে। ওকে, সো মেইন কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান। এন্ড ফর ফাঙ্গাই, ছত্রাকের ক্ষেত্রে দ্য মেইন সেল ওয়াল কম্পোনেন্ট ইজ, ছত্রাকের ক্ষেত্রে মেইন সেল ওয়াল কম্পোনেন্ট কি? কাইটিন। যেটা নিটের ক্ষেত্রে খুব কোশ্চেন আছে, কাইটিন ইজ দ্য পলিমার অফ নাগা। কাইটিন হলো নাগার পলিমার, অনলি নাগা, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার। তো এই সেল ওয়াল কম্পোনেন্ট নিয়ে বেশ কিছু কোশ্চেন আছে। এছাড়া সেল ওয়ালে দেখো আমরা ফান্ডামেন্টাল একটা ফিগার রেখেছি, যে সেল ওয়াল মেইনলি তিনটে পার্ট নিয়ে গঠিত। তার একদম মিডল যেটা কানেক্টিভ, যেটা দুটো সেলের মধ্যবর্তী একদম লেয়ার, যেটা একটা সেল ওয়ালের সঙ্গে অন্য সেল ওয়ালের কানেকশন করে রেখেছি, তার নাম হলো মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা which is consist of calcium and magnesium pectate, এগুলো কোশ্চেন আছে খুব বেশি। মিডল ল্যামেলা consist of calcium and magnesium pectate, calcium and magnesium pectate frequently asked, এই কোশ্চেনগুলো মেইনলি আসে। এন্ড তার পরবর্তী লেয়ার হচ্ছে প্রাইমারি ওয়াল, which is consist of cellulose, hemicellulose, okay, lignin, different types of material নিয়ে গঠিত, এই সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে গঠিত। পেকটিন, প্রাইমারি ওয়াল। এন্ড দ্য ফাইনাল ইজ সেকেন্ডারি ওয়াল, which is consist of also hemicellulose, cellulose etc., lignin etc. ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন etc. তাহলে এই হলো আমাদের সেল ওয়ালের একটা স্ট্রাকচার। সেল ওয়াল কম্পোজড অফ 3 লেয়ার্স। মিডল ল্যামেলা কমন ফর বোথ দ্য সেলের ক্ষেত্রে কমন এটা। প্রাইমারি ওয়াল
and the secondary wall. Middle lamellar composition নিয়ে খুব কোশ্চেন আছে, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট। প্রাইমারি ওয়াল কনসিস্ট অফ সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এটসেট্রা, and secondary wall is composed of cellulose, hemicellulose, lignin এটসেট্রা। ফাইনালি আমরা সেল ওয়ালের ফাংশন চলে আসছি। সেল ওয়ালের ফাংশন যেমন সেল একটা ডেফিনিট শেপ দেওয়া, প্রোটেকশন করা, অল দ্য লিভিং কম্পোনেন্ট অফ দ্য সেল আর প্রোটেক্টেড বাই দ্য হেল্প অফ সেল ওয়াল। সেল ওয়ালের মাধ্যমে প্রোটেক্টেড হয় এবং সেল ওয়ালের মাধ্যমে একটা কানেকশনও থাকে দুটো অ্যাডজাসেন্ট প্লান্ট সেলের মধ্যে। দোজ কানেকশন ইজ নোন অ্যাজ প্লাজমোডেসমাটা। So what is plasmodesmata? Plasmodesmata is the connection of cytoplasmic connection between two adjacent plant cell. দুটি adjacent পাশাপাশি অবস্থিত প্লান্ট সেলের মধ্যে cytoplasmic connection, দুটি পাশাপাশি অবস্থিত প্লান্ট সেলের মধ্যে সাইটোপ্লাজমিক যোগসূত্র হলো প্লাজমোডেসমাটা থ্রু সেল ওয়াল। ওকে, সেল ওয়ালের মধ্যে দিয়ে যেটা পাস করে, তাহলে the cytoplasmic connection between two adjacent plant cell is called plasmodesmata। তাহলে এই হলো আমাদের সেল ওয়ালের ফাংশন সংক্রান্ত পড়াশোনা। তো এইভাবে আমরা ফার্স্ট পার্টের ভিডিও শেষ করলাম সেলের। নেক্সট পার্টটায় আমরা সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানস গুলো নিয়ে পড়াশোনা করাবো এবং থার্ড পার্টটায় আমরা ডাবল মেমব্রেন এন্ড রিমেইনিং পার্টকে নিয়ে আমরা পড়াশোনা করব। সো আজকের মতো আপাতত এটুকুই। আমরা একটু বিভিন্ন পাওয়ার সাপ্লাই, ইনএডিকুয়েট সাপ্লাইয়ের জন্য আমরা আজকে ভিডিওটি করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল আমার। ওকে, তোমরা এটা সুন্দরভাবে কমপ্লিট করো। এটা তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। যা যা আমি লিখেছি এই সমস্ত জায়গাগুলো খুব হাইলাইটেড পোরশন, খুব ইম্পর্টেন্ট পোরশন। এই জায়গাগুলো টোটকা আকারে নোট করে নাও। এর থেকে তোমরা এই যে সমস্ত এক্সাম, নিট বললাম, প্যারামেডিক্যাল বললাম বা জেন পাস মাধ্যমে যে বিএসসি নার্সিং, সে সমস্ত এক্সামের ক্ষেত্রে খুবই উপযোগী। আমার সাথে থাকো, যেভাবে তোমরা ছিলে বা যেভাবে তোমরা এখনো আছো সেইভাবেই আগামী দিনও আমাদের সাথেই একসাথে আমরা পথ চলবো। অনেক দূর আমাদেরকে যেতে হবে, এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। ওকে, সো আজকের মতো আপাতত এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।